আর মোড়া দিয়ে ঘুম থেকে উঠল পাবন। ফোনটা রিসিভ করলো। হ্যালো, তুমি কি পাবন? হ্যাঁ, আপনি কে? আমি হ্যারি, ড্রেন গ্রাম থেকে বলছি। তুমি আমাকে চিনবে না, খুব বিপদে পড়ে তোমাকে ফোন করেছি। কি বিপদ? কি হয়েছে? ফোনে বলা যাবে না, ঠিকানা দিয়ে দিচ্ছি, যত দ্রুত পারো চলে আসো। আচ্ছা। নাস্তা শেষে জয়, শুভ আর অর্কিয়াকে ফোন দিল। 10 মিনিট পর ওরা এসে পৌঁছালো। কিরে, কি হয়েছে? এত জরুরি তলব কেন? ডেইন গ্রামে যেতে হবে, শহর ছেড়ে 50 কিমি দূরে। কেন? একটা লোক ফোন দিয়েছিল সকালে, বলল খুব বিপদে পড়েছে। লোকটা বলল আর তুইও যেতে রাজি হয়ে গেলি? এটা আমাদের জন্য কোনো ফাঁদও তো হতে পারে। হ্যাঁ, শুভ ঠিক বলছে পাবন। পাবন যখন বলছে যাবে তখনও যাবেই, আমরা না গেলেও ও যাবে, সুতরাং আমাদেরকে যেতেই হবে। তোরা বাড়ি গিয়ে রেডি হয়ে সোজা স্টেশনে চলে আসবি, আমি ওখানেই থাকবো। কথা শেষ করে পাবন রুম থেকে বেরিয়ে আসে। শীত শীত অনুভব হচ্ছে, হালকা কুয়াশায় ঢেকে আছে চারপাশ। ঘণ্টাখানেক পর ওরা স্টেশনে পৌঁছালো। পাবন আগেই টিকিট কেটে রেখেছিল। একটু পরই ট্রেন এলো। ঘন্টা দুয়েক পর ট্রেন থামলো। ট্রেন থেকে নেমে পাবন হ্যারিকে ফোন দিয়ে জানালো ওরা এসে গেছে। কিছুক্ষণ পরই হ্যারি এসে পৌঁছালো। কেমন আছো তোমরা? আসো আমার সঙ্গে। কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো, কি জানতে চাও? তুমি আমাদের পরিচয় জানলে কি করে? ও, এই কথা। এখানকার পুলিশ ইন্সপেক্টর জানালেন তোমাদের কথা। ইন্সপেক্টর? আমরা তাহলে প্রথমে থানাতেই যেতে চাই। ঠিক আছে, চলো তাহলে আগে থানায় যাই। রেল স্টেশন থেকে গাড়ি ভাড়া করে ওরা থানার উদ্দেশ্যে রওনা দিল। ইন্সপেক্টর ওদের দেখে খুশি হয়ে বলল, আমি মিস্টার মিক, শাকিল সাহেবের পরিচিত। তিনিই তোমাদের কথা বলেছিলেন আমাকে। তোমরা রহস্য খুব পছন্দ করো। হ্যারির কেসটা একটু গুরুতর, আর ওদের গ্রামটাও একটু দূরে। তদন্ত করাটা আমাদের জন্য একটু কষ্টকর। তোমরা যদি সাহায্য করো তাহলে কাজটা আমাদের জন্য সহজ হয় আর কি। তাছাড়া তোমরাও রহস্যের সাথে থাকতে পারবে কিছুদিন। সমস্যা নেই, আমরা সাহায্য করব, কিন্তু বিপদটা কি? ড্রেইন গ্রামে বেশ কিছুদিন আগে 3 জন লোক হঠাৎই উধাও হয়ে যায়। অনেক খুঁজেও ওদের কোনো হদিশ পাইনি আমরা। ও আচ্ছা, চলো হ্যারি, আমরা তাহলে গ্রামের দিকে যাই। ইন্সপেক্টরের কাছ থেকে বিদায় নিয়ে ওরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ঘণ্টাখানেক পর ওরা ডেইন গ্রামে এসে পৌঁছালো। গাড়ি থেকে নামলো সবাই। হ্যারি বলল, এই গ্রামটা আধুনিকতা ছায়ার বাইরে। এখানে ইলেকট্রিসিটি নেই, লণ্ঠন বা মশালি রাতে আলোর ব্যবস্থা করা হয়। গ্রামের চারপাশে ঘন জঙ্গল ঘিরে আছে। মানুষজনও খুব সহজ সরল। ঘরবাড়ি, রাস্তা সব কিছুই মাটির তৈরি। কথা বলতে বলতে ওরা গ্রামের ভিতর ঢুকে পড়ল। রাস্তার দুপাশে বড় বড় গাছ, ক্ষেত। মাটির ঘরগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো শিল্পী সুনিপুণ হাতে তার শিল্পকর্ম এঁকেছেন। ওয়াও, এত সুন্দর গ্রাম! দিনের বেলাতে এই গ্রাম অনেক সুন্দর, কিন্তু রাতের বেলাতে যেন মৃত্যুপুরী হয়ে যায়। মানুষেরা বলে অতৃপ্ত আত্মারা নাকি রাতের বেলাতে গ্রামময় ঘুরে বেড়ায়। হয়তো মানুষগুলো নিখোঁজ হওয়ার সাথে আত্মাদের কোনো সম্পর্ক আছে, এমনটাই মনে করে এখানকার মানুষ।
খেয়েছে, তাহলে আমাদের আত্মা মোকাবিলা করতে হবে। হ্যারি ওদের একটা মাটির ঘরে নিয়ে গেল। ঘরের পিছনেই ঘন জঙ্গল। তোমরা এখানেই থাকবে। মেয়াং তোমাদের খাওয়ার সময় মতো এনে দিয়ে যাবে। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে। এখন তোমরা বিশ্রাম নাও, আমি বিকেলে এসে তোমাদের সাথে কথা বলবো। সবাই একটু বিশ্রাম করে নে, বিকেলের দিকে গ্রামটা একটু ঘুরে দেখতে হবে। বিকেলবেলা ওরা গ্রাম দেখতে বের হলো। হ্যারি আর মিয়াংও ওদের সঙ্গী হলো। আয়তনে গ্রামটা খুবই ছোট, লোকজন সব মিলিয়ে 100 হবে। চারপাশে জঙ্গল এমনভাবে ঘিরে আছে, মনে হয় যেন বিশাল সমুদ্রের মাঝে ছোট এক খণ্ড দ্বীপ এই গ্রাম। এই জঙ্গলে কি কোনো হিংস্র প্রাণী নেই? তা তো আছেই, নেকড়ে, হায়না, সিংহ সবই আছে। কি বললে? তাহলে এখানে থাকে কি করে মানুষজন? ওরা আক্রমণ করে না? না, বন কর্মকর্তারা জঙ্গলের এরিয়ার বাইরে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে। হিংস্র প্রাণীগুলো এই এরিয়াতে আসতে পারে না। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। একটু পর গভীর অরণ্যের আড়ালে ডুব দিল সূর্যটা। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসতে লাগলো। বাবু, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির বাইরে থাকাটা ঠিক হবে না। ঠিক বলেছ, চলো ফিরে যাই। ওরা দ্রুত ফিরে আসলো মাটির ঘরে। হ্যারিও বাড়ি চলে গেল। আচ্ছা মিয়াং, সন্ধ্যের পর এখানে বাড়ির বাইরে থাকা বিপজ্জনক নাকি? আসলে বাবু, জানেনই তো, 3 জন লোক নিখোঁজ হয়েছে 2 দিন আগে। গ্রামের লোকজন ভাবছে এই সবই আত্মাদের কারসাজি। কোনো কারণে হয়তো ওরা রুষ্ট হয়েছে ডেন গ্রামের ওপর। তাই গ্রামের সবাই খুব আতঙ্কে আছে। এই জন্য অন্ধকার নামতেই সবাই যার যার ঘরে ফিরে আসে। কিন্তু 3 জন নিখোঁজ হওয়ার পেছনে আত্মাদের তাই করবে কেন গ্রামবাসীরা? এই ডেন গ্রামটা অনেক পুরনো, এর ইতিহাসও অনেক পুরনো। এখানে ভৌতিক বিশ্বাসটা বেশি। ও আচ্ছা। আমি এখন যাই বাবু, আপনাদের রাতের খাবার দেওয়া হয়েছে। কি কি আছে মেনুতে? কর্নিশ পাখির মাংস ভুনা আর এখানকার স্পেশাল ব্রেড। কর্নিশ পাখি? এরকম পাখির নাম তো আগে শুনি নাই। এটা একটা বন্য পাখি, খেতে খুব সুস্বাদু। অতিথি আপ্যায়নে এটাই বহুল পরিচিত পাখি। আচ্ছা, তাহলে তো খেয়ে দেখতে হয়। আচ্ছা, আপনারা খেয়ে নিন তাহলে, আমি গেলাম, সকালে আসবো। মিয়াং যেতেই অর্কিয়া শুভর চুল টেনে বলল, তোর সারাদিন খাই খাই খাই। মিয়াং কি ভাববে বলতো? কি আবার ভাববে? ক্ষুধা লাগছে, খাবোই তো। তোর ইচ্ছে হলে না খেয়ে থাক, আমি এখনই খাবো। বলি শুভ ছুটে গিয়ে বক্স থেকে মাংস আর রুটি বের করলো। মাংসের ঘ্রাণ পেয়ে ছুটে এলো জয় আর পাবন। অর্কিয়া তখনও দাঁড়িয়ে রইল। ওরা 3 জন রুটি ছিঁড়ে মাংস নিয়ে খেতে শুরু করলো। অর্কিয়া ধীর পায়ে ওদের পাশে এসে বসলো। তারপর একসাথে খেয়ে উঠল ওরা। রাত আস্তে আস্তে গভীর হতে লাগলো। চাঁদটা ভেসে বেড়াচ্ছে আকাশময়। জয় আর শুভ ঘুমাচ্ছে। পাবন জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর ভাবছে নিখোঁজ মানুষগুলোর কথা। হঠাৎ ও জানলা দিয়ে দেখল বাইরের উঠোনে একটা মেয়ে হাঁটছে। চুলগুলো খোলা, এলোমেলো। পাবন শুভ আর জয়কে ঘুম থেকে ডেকে তুলল। ওরাও দেখল মেয়েটাকে। ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসলো 3 জন। শুভ একটু সামনে এগিয়ে গিয়ে কয়েক মুহূর্ত মেয়েটার দিকে তাকিয়ে থেকে
আচমকাই চুল টেনে ধরল ওর। চেঁচিয়ে উঠল অর্কিয়া। এত রাতে এখানে কি করছিস তুই? আমি আসলে তোকে ভূত সেজে জানলা দিয়ে ভয় দেখানোর জন্য এখানে আসছি। তোর কি মাথা ঠিক আছে? পাবন কথা শেষ করার আগেই জয়ের ইশারায় থেমে গেল। ওই দেখ। জয় জঙ্গলের দিকে আঙুল তুলে কিছু দেখালো। সেদিকে তাকিয়ে ওরা দেখল সাদা কিছু একটা জঙ্গল থেকে বেরিয়ে আসছে। ওরা দ্রুত অন্ধকারের দিকে সরে গেল। চাঁদের আলোতে ওরা দেখল সাদা কোনো মানব মূর্তি হেঁটে এদিকেই আসছে। তবে অন্ধকারে চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। হঠাৎ মুহূর্তের মধ্যে সাদা মূর্তিটা ভয়ঙ্কর নেকড়েতে রূপান্তরিত হয়ে গেল। চোখ দুটো লাল টকটকে। তারা আতঙ্কিত দৃষ্টিতে নেকড়েটার দিকে তাকিয়ে রইল। নেকড়েটার মুখ থেকে ভয়ঙ্কর গড়গড় শব্দ ভেসে আসছে। পাবনের ইশারায় কোনো রকমে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল সবাই। দরজায় খিল তুলে দিয়ে ওরা জানলা দিয়ে তাকিয়ে দেখল নেকড়েটা জঙ্গলের দিকে ধীরে ধীরে যাচ্ছে। তোর এই কাজটা করা ঠিক হয়নি। আমরা গ্রামবাসীদের বিপদের হাত থেকে বাঁচাতে এসেছি, তাদেরকে বিপদে ফেলতে আসেনি। যা, নিজের রুমে গিয়ে শুয়ে পড়। অর্কিয়া মুখ কালো করে নিজের রুমে চলে গেল। জয় বলল, হ্যারি তো বলছিল বনকর্তারা জঙ্গলের এরিয়ার বাইরে কাঁটা তারের বেড়া দিয়ে দিয়েছে, যাতে হিংস্র প্রাণীগুলো এই এরিয়াতে আসতে না পারে। তাহলে এই নেকড়েটা এখানে আসলো কি করে? আমিও সেটা ভাবছি। তবে নেকড়েটা কিন্তু প্রথমে সাদা মূর্তির আকারে ছিল। হঠাৎই চোখের পলকে নেকড়েতে পরিণত হওয়ার বিষয়টা আমার বুক কাঁপিয়ে দিয়েছিল। তাহলে কি সত্যি এই ডেন গ্রাম আত্মার কবলে পড়েছে? আমারও তো তাই মনে হচ্ছে। দেখি কাল সকালে হ্যারির সাথে কথা বলে এই বিষয়ে কিছু জানা যায় কিনা। এখন ঘুমা, সকাল প্রায় হতে চলল। কারো জোর শব্দের কথা শুনে ঘুম ভেঙে গেল পাবনের। সকাল হয়েছে। দরজা খুলেও দেখল উঠোনে বেশ কিছু লোকজন কথা বলছে। হ্যারি আর মিয়াংও আছে এখানে। ওদের কথাবার্তা শুনে বুঝতে পারল শহর থেকে একজন ব্যবসায়ী জঙ্গলের কাছে কয়েক একর জমি কিনতে এসেছে, আর সাথে দুজন বনকর্তাও এসেছেন। ব্যবসায়ীর নাম ধীরেন শর্মা। কিছুদিন আগে এখান থেকে 3 জন লোক অদ্ভুতভাবে হারিয়ে গেছে। গ্রামবাসীরা ভাবছে এগুলো সব আত্মারা রুষ্ট হয়ে করেছে। এর মধ্যে আর আপনারা নতুন করে ঝামেলা করবেন না, পরে আপনাদের আরও ক্ষতি হবে। এই যুগে আত্মবিশ্বাস করো তোমরা? তোমাদের ফালতু কথা শুনে আমি আমার এত বড় প্রজেক্ট হাতছাড়া করব নাকি? আমি এখানে ট্যুরিস্ট হাউস তৈরির প্ল্যান করেছি। তোমরা তোমাদের কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। হ্যারি আর কিছু বলল না। ধীরেন শর্মা বনকর্তাদের নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। পাবন হ্যারিকে বলল, আসলে আত্মাদের প্রতি এখন আর কারো বিশ্বাস নেই। আর তিনি যদি এখানে ট্যুরিস্ট হাউস করেন তাহলে এই ডেন গ্রামও রাতারাতি উন্নত হয়ে যাবে। এতে আপনাদেরই লাভ হবে। সব ঠিক আছে, তারপরও কেন যেন দুশ্চিন্তা হচ্ছে। আপনি হয়তো অহেতুক দুশ্চিন্তা করছেন। সব ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। আচ্ছা, এমন কি হতে পারে যে নিখোঁজ লোকগুলো কোনো কারণে বিপজ্জনক এরিয়াতে গিয়েছিল আর হিংস্র প্রাণীদের আক্রমণে মারা গেছে? না, তারা কেউ কম বয়সী নয়, সবাই প্রাপ্তবয়স্ক। শুধু শুধুই রিস্ক নিয়ে জঙ্গলে যাওয়ার মতো নির্বোধ ছিল না ওরা। সেজন্যই তো দুশ্চিন্তাটা বেশি। পাবন কাল রাতের ঘটনাটা বলতে গিয়েও বলল না। হ্যারি এমনিতেই দুশ্চিন্তায় আছে। ওর দুশ্চিন্তার বাড়াতে চাইল না পাবন।
সকালের নাস্তা শেষে ওরা চারজন জঙ্গলের দিকে হাঁটতে বের হলো। কাল রাতের নেকড়েটাকে যেখানে দেখেছিল সেই পথে ওরা জঙ্গলের ভিতর ঢুকলো। কিন্তু দূরেই কাঁটা তারের বেড়া দেওয়া। এই পর্যন্ত ডেন গ্রামের এরিয়া, আর তো যাওয়া যাবে না। ওই নেকড়েটা আসলো কোথা থেকে? আমার কাছে বিষয়টা এখন সত্যিই ভুতুড়ে বলে মনে হচ্ছে। আগে পুরো বিষয়টা, এই যে ছেলেরা, কি করছো এখানে তোমরা? ডাক শুনে ওরা পিছনে তাকিয়ে দেখলো ধীরেন শর্মা ওদের দিকে তাকিয়ে আছে। কি করছো এখানে? তোমরা কি এই গ্রামের? না, আমরা এই গ্রামের নয়, আমরা হ্যারির অতিথি, এমনি জঙ্গলে হাঁটতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, হাঁটো, কিন্তু কাঁটা তারের বেড়া টপকে ওপারে যেও না, তাহলে বিপদে পড়বে। জানি আমরা, ধন্যবাদ আপনাকে। ধীরেন শর্মা চলে গেল। নিজের এরিয়ার গাছগুলো লোক দিয়ে কাটাচ্ছেন তিনি। দুপুরে খাওয়ার পর বিশ্রাম নেওয়ার সময় পাবন বলল, তদন্তের তো কোনো অগ্রগতি হচ্ছে না। আমার কাছে এবারের কেসটা খুব জটিল লাগছে, কোনো সূত্র নেই। হ্যারির সাথে আরও বিস্তারিত আলোচনা করতে হবে এই বিষয়ে। আমারও তাই মনে হয়। পাবন কিছু না বলে উদাস দৃষ্টিতে জঙ্গলের দিকে তাকিয়ে রইল। বিকাল ঘনিয়ে সন্ধ্যা হলো। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসলো ডেইল গ্রামে। রাত গভীর হলো। আকাশে চাঁদ ভেসে বেড়াচ্ছে মেঘের ফাঁকে ফাঁকে। শুভ আর জয় ঘুমাচ্ছে। পাবন চেয়ারে হেলান দিয়ে বসে ভাবছে কাল রাতের ঘটনাটা নিয়ে। হঠাৎ ওর কানে ভেসে আসলো আগের রাতে শোনা সেই গড় গড় শব্দ। ও জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল নেকড়েটা জঙ্গলের দিকে যাচ্ছে। পাবন দ্রুত দরজা খুলে বাইরে এসে নেকড়েটার পিছু নিল। নেকড়েটা হাঁটছে। পাবন খুব সতর্ক হয়ে সাবধানে নেকড়ের পিছনে হাঁটা শুরু করল। তারের বেড়াটার সামনে এসে নেকড়েটা মুহূর্তের মধ্যে সাদা একটা মানব মূর্তিতে পরিণত হয়ে গেল। এ কি, নেকড়েটা হঠাৎ মানব রূপ ধারণ করলো কি করে? আশ্চর্য! চোখের পলকেই বেড়ার ওপাশে চলে গেল মূর্তিটা। পাবন 7-5 না ভেবে তার ফাঁক করে কোনো রকম তারের বেড়া পার করল। সাদা মূর্তিটা বড় বড় গাছপালার ফাঁক দিয়ে সামনের দিকে হাঁটছে। হঠাৎই উধাও হয়ে গেল মূর্তিটা। হ্যাঁ, কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না। পাবন কিছুটা ভড়কে গেল। আশেপাশে কোথাও মূর্তিটাকে দেখতে পেল না আর। তবে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। বড় বড় গাছ আর ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে খোলা একটা জায়গায় এসে পড়ল পাবন। চাঁদের আলোতে সামনে দেখল অনেক পুরনো একটা ফরেস্ট হাউস। ফরেস্ট হাউস? এটার কথা তো হ্যারি বলে নাই। ও ধীর পায়ে এগিয়ে গেল। ফরেস্ট হাউসের দরজার দিকে তাকিয়ে দেখল দরজার সামনে কিছু একটা ঝুলছে। ওটা কি ঝুলছে? আরও একটু সামনে এগিয়ে গেল। ভালো করে তাকিয়ে চাঁদের আলোতে পাবন স্পষ্ট দেখতে পেল ধীরেন শর্মা দরজার সামনে মোটা একটা দড়িতে ঝুলছে। হ্যাঁ, লাশ!
এ তো ধীরেন শর্মার লাশ। তার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। ঝোপের আড়াল থেকে বেরিয়ে পাবন ধীর পায়ে দরজার সামনে এগিয়ে গেল। হঠাৎ যেন উদাও হয়ে গেল ধীরেন শর্মার ঝুলন্ত লাশ। এ কি, লোকটা কোথায় গেল? আশ্চর্য! হতবিহ্বল হয়ে গেল পাবন। কয়েক সেকেন্ড আগে যেখানে ধীরেন শর্মার লাশ ঝুলছিল, সেখানে এখন শূন্য দড়ি ঝুলছে। এদিকে ফরেস্ট হাউসের ভেতর থেকে ভয়ঙ্কর গড় গড় শব্দ ভেসে আসছে। না, এইখানে আর দাঁড়ানো ঠিক হবে না। পাবন জঙ্গল থেকে বের হওয়ার জন্য দ্রুত হাঁটতে শুরু করলো। একসময় কাঁটা তারের বেড়ার সামনে এসে দাঁড়ালো। তখনও ফরেস্ট হাউস থেকে সেই গড় গড় শব্দের ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না পাবন। ঘরে এসে দেখল জয় আর শুভ গভীর ঘুমে মগ্ন। সে চুপচাপ শুয়ে পড়ল পাবন। যদিও মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে, হ্যারি কেন ওই পুরনো ফরেস্ট হাউসের কথা ওদের বলল না, আর ধীরেন শর্মাকে এত রাতে কেন ওখানে ঝুলন্ত অবস্থায় দেখল, আবার হঠাৎ উদাও হলো কেন। পরদিন সকাল। ঘুম থেকে উঠে পাবন বলল, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঠিক আছে, রেডি হচ্ছি, কিন্তু যাবি কোথায়? থানাতে যেতে হবে এখনই। কেন? সেটা যেতে যেতেই বলছি, চল এখন। তড়িঘড়ি করে ওরা রওনা দিল থানার দিকে। গাড়িতে বসে পাবন কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলল ওদের। শুনে ওদের শরীর হিম হয়ে গেল। ঘণ্টাখানেক পর ওরা থানাতে পৌঁছালো। ইন্সপেক্টর ওদের দেখে বলল, কি খবর তোমাদের? ভালো, তবে আমাদের এখনই ধীরেন শর্মার বাড়ির ঠিকানা লাগবে। তার সাথে দেখা করা খুব দরকার আমাদের। ব্যবসায়িক ধীরেন শর্মা, যিনি কাল ডেইন গ্রামে গিয়েছিলেন জমি কিনতে? হ্যাঁ, তিনি তো শহরের দক্ষিণ দিকে থাকেন। একজন পুলিশ পাঠিয়ে দিচ্ছি তোমাদের সাথে। ও তোমাদেরকে মিস্টার ধীরেন শর্মার বাড়িতে নিয়ে যাবে। ধন্যবাদ। তারপর তারা বেরিয়ে পড়ল। শহরের দক্ষিণ দিকে চলতে শুরু করলো গাড়ি। দু ঘন্টা পর ওরা ধীরেন শর্মার বাড়ি পৌঁছালো। বাড়িতে তখন অনেক মানুষের ভিড়। ওরা ভিড় ঠেলে সামনে গিয়ে দেখল মেঝেতে পড়ে আছে ধীরেন শর্মার মৃতদেহ। পাবন অবাক হয়ে জিজ্ঞেস করল, উনি কখন মারা গেছেন? কাল রাতে হঠাৎ তার রুম থেকে চিৎকার শুনি দৌড়ে গিয়ে দেখি তিনি বিছানায় পড়ে আছেন। তার মুখ থেকে রক্ত ঝরছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন। লোকটার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এরকম একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ করেই এইভাবে মারা যাবে, এটা ওরা যেন নিতে পারছে না। পুলিশকে খবর দেওয়া হলো। পুরো শহরে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ল ধনাঢ্য ব্যবসায়ী ধীরেন শর্মার রহস্যময় এই মৃত্যুর খবর। তারপর তারা ডেইন গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। গ্রামে যখন ওরা পৌঁছালো তখন সন্ধ্যা শেষে অন্ধকার নেমেছে। মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে জয় বলল, এমন অস্বাভাবিক মৃত্যু এই প্রথম দেখলাম। কাল রাতে ওই ফরেস্ট হাউসের সামনে যেভাবে মিস্টার শর্মাকে দেখেছিলাম, তার মৃত্যুটাও কি সেভাবেই হয়েছে? সেটা কি করে সম্ভব? এত রাত্রে তিনি ওই জঙ্গলে কেন যাবেন? আর তুই তো দেখেছিস তার ঝুলন্ত লাশ। মৃতদেহ তো আর হেঁটে হেঁটে তার বাড়ি পৌঁছতে পারবে না। না, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তাহলে কি সত্যি এগুলো কোনো অদৃশ্য শক্তির কারসাজি?
গ্রামে ঢুকতেই ওরা দেখলো হ্যারি আর মিয়াং ওদের জন্য অপেক্ষা করছে। এসেছো তোমরা? তোমাদের অপেক্ষাই করছিলাম। কিছু বলবে? হ্যাঁ, তোমরা তো জানোই ধীরেন শর্মার মৃত্যুর খবর। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমরা বিশ্বাস করি আত্মারা রুষ্ট হয়েই এই কাজ করেছে। তোমরা চলে যাও গ্রাম থেকে, কাল সকালেই ফিরে যাও তোমরা। আমি চাই না আমাদের জন্য তোমরা বিপদে পড়ো। রহস্যের সমাধান না করে আমরা এক পাও নড়ব না। বিপদে ভয় করি না আমরা। ভয় বিপদকে কিভাবে জয় করতে হয় সেটা আমরা জানি। ওইসব বাদ দাও। তুমি আমাদেরকে পুরনো ওই ফরেস্ট হাউসের সম্পর্কে কিছু বলনি কেন? পাবনের কথা শুনে আঁতকে উঠল হ্যারি আর মিয়াং। এই গ্রামে থাকতে যাও থাকো, কিন্তু ওই ফরেস্ট হাউস সম্পর্কে কিছু জানতে চাইবে না। আর ফরেস্ট হাউসের ধারে কাছেও যাবে না তোমরা। কিন্তু কেন? এমনি। তোমরা এখন যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। মিয়াং তোমাদের খাবার সময় মতো দিয়ে আসবে। ঘরে ঢুকে পাবন বলল, বুঝলাম না হ্যারি ফরেস্ট হাউস নিয়ে এত উদ্বিগ্ন কেন। আমাদেরও কিছু বলছে না, কিন্তু আমার মনে হচ্ছে ওই ফরেস্ট হাউসেই সব রহস্য লুকোনো আছে। আমারও তাই মনে হচ্ছে। রাত একটু গভীর হলে আমরা সবাই লুকিয়ে ফরেস্ট হাউসে যাব। কিন্তু তুই কাল রাতে ফরেস্ট হাউসের যে বর্ণনা দিয়েছিস তাতে তো মনে হচ্ছে জায়গাটা খুব বিপজ্জনক। তারপরও যেতে হবে, তবে খুব সাবধানে থাকতে হবে। জয় আর শুভ ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। মধ্যরাত, চাঁদের আলোতে চারিদিক ঝকঝক করছে। ওরা চারজন চুপি সারে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে ওরা সামনের দিকে হাঁটছে। কাঁটাতারের বেড়া অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো সবাই। আমরা কিন্তু এখন বনের বিপজ্জনক এরিয়ার মধ্যে আছি। খুব সাবধানে পা ফেলবি সবাই। জঙ্গলে হিংস্র প্রাণী তো আছেই, সাথে আছে ওই অদ্ভুত নেকড়েটা। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে আমাদের। চাঁদের আলোতে জঙ্গলের চিকন রাস্তাটা আবছা দেখা যাচ্ছে। সেই পথ ধরে ধীর পায়ে হাঁটছে ওরা। কিছুক্ষণ পর ওরা ফরেস্ট হাউসের সামনে এসে পৌঁছালো। গাছের আড়াল থেকে উঁকি দিয়ে পাবন চারপাশটা ভালো করে দেখে নিল। না, ফরেস্ট হাউসের আশেপাশে কেউ নেই। গাছের আড়াল থেকে বেরিয়ে ওরা ফরেস্ট হাউসের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় একটা জং পড়া তালা ঝুলছে। জয়, একটা শক্ত গাছের ডাল নিয়ে আয় তো। জয় একটা মোটা গাছের ডাল ভেঙে নিয়ে আসলো। বার কয়েক আঘাত করতেই তালাটা ভেঙে গেল। ভিতরে ঢুকলো। লাফ দিয়ে উঠল অর্কিয়া। কি ওটা? পাবন টর্চটা ঘরের কোণে তাক করলো। আহা, ভয় পাস না, ওটা ইঁদুর। ভয় পাইনি রে, হঠাৎ শব্দটা শুনে ভড়কে গেছিলাম। শুভ আর কিছু বলল না, মুচকি হাসলো। এদিকে আর একটা দরজা দেখা যাচ্ছে। পাবন হেঁটে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তাকিয়ে দেখলো বিশাল এক হল ঘরের মতো। ঘরের পশ্চিম কোণে একটা পরিত্যক্ত কুয়ো দেখা যাচ্ছে। পাবন এগিয়ে গেল কুয়োটার দিকে। কুয়োর ভিতর টর্চের আলো ফেললো। আরও নিচু হয়ে দেখলো পানিতে একটা লোকের লাশ ভাসছে। চোখ কচলে আবার ভালো করে তাকাতেই ও দেখলো কুয়োতে কোনো পানি বা লাশ নেই। এ কি? একটু আগেই তো পানিতে একটা লাশ দেখলাম।
মুহূর্তের মধ্যে উদাও হলো কি করে? কুয়োর নিচে ঘুটঘুটে অন্ধকার। পাবন অবাক হলো খুব। জয়ের ডাকে হুঁশ ফিরল। এদিকে আয় পাবন। কিরে, কি হয়েছে? ওই যে দেখ, দরজাটা মনে হচ্ছে ভিতর থেকে আটকানো। দ্রুত দরজার কাছে আসলো। পাবন জোরে দরজায় ধাক্কা দিল। কেউ আছেন ভিতরে? কিন্তু কেউ উত্তর দিল না। হঠাৎ পেছন থেকে কে যেন বলল, এই দরজা খুলবে না কখনো। অবাক হয়ে চারজন ঘুরে গেল পিছনে। একটা মেয়ে হাসি মুখে ওদের দিকে তাকিয়ে আছে। কেন খুলবে না? কেন আবার? জমিদার মশাই তো নেই এখানে, কে খুলবে? জমিদার? এখানে আবার জমিদার কে? আর আপনিই বা কে? এত রাতে এই জঙ্গলে কি করছেন? আমি রিনি, রাতের বেলা এই জঙ্গলেই হেঁটে বেড়াই। কেন? সেটা জানা খুব জরুরি নয়। তোমরা দ্রুত এখান থেকে চলে যাও, না হলে খুব ভয়ঙ্কর বিপদে পড়বে। কিসের বিপদ? জয়ের কথা শেষ হবার আগেই মেয়েটা উল্টো দিকে হাঁটা শুরু করলো। শুভর পিছনে যেতে চাইলে পবন ওকে থামিয়ে দিল। মেয়েটার পিছনে যাওয়ার দরকার নেই, দ্রুত এখান থেকে চলে যাওয়াটাই ভালো। এই জায়গাটা বিপজ্জনক মনে হচ্ছে। চল তাহলে। তখনই সেই ভয়ঙ্কর গড়গড় শব্দ ওদের কানে আসলো। এদিক সেদিক তাকিয়ে ওরা বুঝতে পারল শব্দটা দরজার ভিতর থেকেই আসছে। শব্দটা তো দরজার ভেতর থেকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু দরজা তো ভেতর থেকে আটকানো। বুঝতে পারছি না কি। হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পেল। দ্রুত গাছের আড়ালে লুকিয়ে পড়ল ওরা। ফরেস্ট হাউসের পেছন থেকে বেরিয়ে আসলো একজন লোক। ওদের সামনে দিয়ে হেঁটে গেল লোকটা। লোকটাকে দেখে অবাক হলো সবাই। এটা তো মিয়াং, ও এখানে এত রাতে কি করছে? চুপ। কিছুক্ষণের মধ্যেই মিয়াং ওদের দৃষ্টির আড়ালে চলে গেল। এখান থেকে দ্রুত চলে যেতে হবে। গাছের আড়াল থেকে বেরিয়ে ওরা দ্রুত হাঁটতে লাগলো। মিনিট দশেকের মধ্যে ঘরে পৌঁছালো। মিয়াং এত রাতে ফরেস্ট হাউসে কি জন্য গেল? তাহলে কি গ্রামের লোকগুলো নিখোঁজের পিছনে মিয়াংয়ের হাত আছে? মিয়াংয়ের ওপর নজর রাখতে হবে এখন থেকে। রিনিকে আমার খুব আশ্চর্য লাগছে। এত রাতে ও জঙ্গলে কি করছে? ফরেস্ট হাউসে সব রহস্য লুকিয়ে আছে। ওই দরজার ভেতরেই হয়তো রহস্যের সমাধান আছে। কাল আবার যাব ফরেস্ট হাউসে। এখন তোরা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। পরদিন সকাল। কারো কান্নার শব্দে ঘুম ভাঙল পাবনের। ও বাইরে এসে দেখল ছোট্ট একটা ছেলের মুখে বিভিন্ন ধরনের রং মাখানো হচ্ছে। ছেলেটা কাঁদছে। দুজন লোক ওর হাত ধরে রেখেছে। ছেলেটার মা একটু দূরে বসে কাঁদছে। পাবন দৌড়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমরা আত্মাদের তুষ্টির জন্য বলি দেব। পাগল হয়েছেন আপনারা? নিজেদের সুখের কথা ভেবে একটা ছেলের জীবন কেড়ে নিচ্ছেন, একজন মায়ের বুক খালি করছেন। এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। আপনাদের কিছুই করতে হবে না, যা করার আমরাই করব। আমাদের কিছুদিন সময় দেন। আমরা যদি সমস্যার সমাধান করতে না পারি তখন আপনাদের যা খুশি করবেন। পাবনের কথা শুনে গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো। কিছুক্ষণ পর সবাই পাবনের কথা মেনে নিল। ছোট ছেলেটা দৌড়ে ওর মায়ের কাছে গেল। ওরা সারাদিন ঘরে বসে রাতে ফরেস্ট হাউসে কিভাবে কি করবে তার পরিকল্পনা করলো।
দিনের শেষে রাত ঘনিয়ে আসলো ডেইন গ্রামে। গভীর জঙ্গল থেকে ভেসে আসছে হিংস্র প্রাণীদের ডাক। ওরা চারজন কাঁটা তারের বেড়া পেরিয়ে ফরেস্ট হাউসের দিকে হাঁটতে লাগলো। আগের রাতের মতোই ফরেস্ট হাউসের সদর দরজাটা বন্ধ। তোরা দরজাটা খোলার চেষ্টা কর, আমি ওদিকটা ঘুরে আসি। পাবন ধীর পায়ে হেঁটে কুয়োর কাছে গেল। টর্চের আলো জ্বালিয়ে দেখল কুয়োটা স্বাভাবিক আছে, কোনো পানি নেই। পাবন দেখল গাছে একটা প্যাঁচা বসে আছে। আলোটা আবার কুয়োর দিকে তাক করতেই আঁতকে উঠল। রক্তে ভরে আছে কুয়োটা। হ্যাঁ, মাঝখান থেকে ভুর ভুর করে রক্তের ফোয়ারা ওপরে উঠছে। একজন লোক হাবুডুবু খাচ্ছে, সাহায্যের জন্য পাবনের দিকে হাত বাড়িয়ে ইশারা করছে। আতঙ্কে জমে গেল পাবন। মুহূর্তের মধ্যেই কুয়োটা আগের মতো শুকিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। হ্যাঁ, এসব কি হচ্ছে? জয়, শুভ! তার ডাক শুনে সবাই ছুটে আসলো। কিরে, কি হয়েছে? ফরেস্ট হাউস থেকেও ভয়ঙ্কর এই কুয়ো। কেন, কি হয়েছে? পাবন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনাগুলোর বর্ণনা দিল। ওরা সব শুনে আতঙ্কিত হয়ে পড়ল। আমার মনে হয় এই কুয়োতেই অনেক রহস্য লুকিয়ে। কথা শেষ করার আগেই ওরা শুনতে পেল মাঝ বয়সে একটা লোক দাঁড়িয়ে কুয়ো থেকে পানি তুলছে। কুয়োটা পানিতে ভরপুর। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে। এই লোকটা কয়েক সেকেন্ডের মধ্যে এখানে কি করে আসলো ওদের মাথায় ঢুকলো না। তখনই লোকটার পিছনে একটা মেয়ে এসে দাঁড়ালো। মেয়েটার মুখ ওরা দেখতে পেল না। চুল খোলা, মেয়েটা খালি পায়ে দাঁড়িয়েছিল। লোকটা উবু হয়ে পানি তুলছিল। মেয়েটা আচমকা লোকটাকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে দিল। বাঁচাও, আমাকে বাঁচাও! কে কোথায় আছো, বাঁচাও! পাবন ছুটে গেল, কিন্তু মেয়েটার ভয়ঙ্কর মূর্তি দেখে থমকে দাঁড়ালো। হঠাৎই চোখের পলকে অদৃশ্য হয়ে গেল ভয়ঙ্কর চেহারার মেয়েটা। ঘটনার আকস্মিকতায় ওরা খুব অবাক হলো। কেউ কিছু বোঝার আগেই পেছনে একটা মেয়ে কণ্ঠ বলে উঠল, তোমরা আবার কেন এসেছো? তোমরা কি বিপদে পড়তে চাও? ওরা পিছনে তাকিয়ে দেখল রিনি দাঁড়িয়ে আছে। আমরা আসলে ডেইন গ্রামের মানুষগুলোকে বিপদের হাত থেকে বাঁচাতে চাই। ওরা খুব বিপদে আছে। জানি, আমি সব জানি। আপনি কি আমাদের সাহায্য করবেন? কিন্তু রিনি ওর কথার কোনো উত্তর না দিয়ে হাঁটতে হাঁটতে অন্ধকারে হারিয়ে গেল। কি অদ্ভুত মেয়ে রে বাবা। আমার মনে হচ্ছে এভাবে আমরা কিছুই করতে পারবো না। আগে এই ফরেস্ট হাউসের রহস্য জানতে হবে, আর এই জন্য কাল সকালে মিয়াংয়ের সাথে কথা বলবো। এখন চল ফিরে যাই। পরদিন সকাল মিয়াং এসে বলল, বাবু, আপনাদের নাস্তা দিয়েছি, খেয়ে নেন। মিয়াং, তোমার সাথে কথা আছে, ঘরে আসো। মিয়াং ঘরে আসলে ওকে ঘিরে দাঁড়ালো জয়, শুভ, অর্কিয়া। কি কথা বাবু? ফরেস্ট হাউস সম্পর্কে তুমি কিছু জানো? না বাবু, আমি তো কিছু জানি না। সত্যি জানো না? হ্যাঁ বাবু, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তাহলে কাল অত রাতে তুমি ফরেস্ট হাউসে গিয়েছিলে কেন? আমি কাল রাতে যাইনি তো। মিথ্যা বলো না, তুমি গিয়েছিলে, আমরা দেখেছি। এখনও যদি তুমি সত্যটা না বলো তাহলে গ্রামবাসীদের বলবো যে তুমিই ওই লোক তিনজনের অপহরণের জন্য দায়ী। তখন হয়তো ওরা তোমাকেই বলি দেবে।
হ্যাঁ, গিয়েছিলাম আমি। কেন? এই ফরেস্ট হাউসে একজন জমিদার থাকতেন। তিনি মিশাল গ্রামের জমিদার ছিলেন। বন জঙ্গল খুব পছন্দ করতেন, তাই জঙ্গলের মাঝে ওই ফরেস্ট হাউস বানিয়েছিলেন থাকার জন্য। তার একটা পোষা নেকড়ে ছিল। আমি জমিদারবাবু দেখাশোনা করতাম। একদিন ফরেস্ট হাউসে গিয়ে দেখি জমিদারবাবু নেই। এদিক ওদিক খুঁজে দেখি জমিদারবাবুর লাশ কুয়োতে পড়ে আছে। কিছুই বুঝতে পারলাম না, আশেপাশে কেউ ছিল না। হঠাৎই চোখের পলকে লাশটা উধাও হয়ে গেল। অনেক খুঁজেও লাশটা আর পেলাম না। কাউকে বললে উল্টে আমাকেই ফাঁসিয়ে দিতে পারে, এই ভয়ে কাউকে কিচ্ছু বলিনি। তারপর থেকে ফরেস্ট হাউসে ভয়ে কেউ আসতো না। লোকমুখে শুনেছি এই ফরেস্ট হাউসে জমিদারবাবু নাকি তার বিশাল ধনভাণ্ডার সিন্দুক বন্দি করে রেখে গেছেন। ওই দরজা ভাঙার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছুতেই ভাঙা যায়নি। তাই আমি গভীর রাতে ওখানে যাই, ফরেস্ট হাউসের ভিতরে ঢোকার চেষ্টা করি, কারণ এখন আর কেউ এদিকে আসে না ভূতের ভয়ে। তবে এখন আমি পুরোপুরি জেনে গেছি ওই দরজা কখনো খোলা যাবে না, তাই আমি আর কখনো যাব না। আচ্ছা, জমিদার কিভাবে মারা গেল সেটা কি আর জানা যায়নি? না। আচ্ছা, যাও তুমি, আর কিছু খবর পেলে আমাদের জানিও। কি ভয়ঙ্কর আর অদ্ভুত ঘটনা! ওর কাছে কিছুটা জানা গেছে বটে, কিন্তু রহস্যের তো কোনো কিনারা হলো না। উল্টে আরও জট বাড়ল। রিনি। ও হয়তো অনেক কিছু জানে। আমারও তাই মনে হয়। বিকাল ঘনিয়ে সন্ধ্যা হলো। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসলো ডেইল গ্রামে। রাত একটু গভীর হলে ওরা চারজন বেরিয়ে পড়ল। আজ ওরা ফরেস্ট হাউসে ঢুকলো না, গাছের আড়াল থেকে ফরেস্ট হাউসের ওপর নজর রাখলো। আধ ঘন্টা বসে থাকার পর অর্কিয়া বলল, সেই কখন থেকে বসে আছি, এখনো তো রিনি আসলো না। ও কি আদৌ আসবে? অপেক্ষা করা ছাড়া আর আমাদের কিছুই করার নেই। হঠাৎ কারো পায়ের শব্দ শোনা গেল। ওরা তাকিয়ে দেখল মিয়াং করাত হাতে ধীরে ধীরে ফরেস্ট হাউসের দিকে যাচ্ছে। মিয়াং আমাদের মিথ্যা কথা বলেছিল তাহলে? সিন্ধুকের প্রতি ওর লোভ বিন্দু মাত্র যায়নি, বরং বেড়েছে। দরজা কাটার জন্য করাত নিয়ে এসেছে আজ। একটু পর করাত দিয়ে দরজা কাটার শব্দ শুনতে পেল। হঠাৎই তীব্র চিৎকার শোনা গেল মিয়াংয়ের। ওরা দৌড়ে ফরেস্ট হাউসে গিয়ে দেখল মিয়াংয়ের মাথাবিহীন দেহটা মেঝেতে পড়ে আছে। থর থর করে কাঁপছে ওর খণ্ডিত দেহটা। কাটা মাথাটা এক হাত দূরে পড়ে আছে। অনবরত রক্ত ঝরছে। কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে পড়ল ওরা। মিয়াংয়ের কাটা মুন্ডু দেখে ওদের বুক কেঁপে উঠল। হঠাৎ কারো পায়ের শব্দে ওদের ঘোর ভাঙল। পিছন ফিরে দেখল রিনি ওদের দিকে তাকিয়ে আছে। ওর গায়ে দামি দামি সব গহনা জড়ানো, পুরু দস্তুর এক জমিদারের বউ মনে হচ্ছে। ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিনি জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। এই যে শুনছেন? ওরা রিনির পিছন পিছন হাঁটতে লাগলো। পাবনের ডাকে রিনি একবারও পিছন ফিরে তাকালো না। হাঁটতে হাঁটতে রিনি জঙ্গলের একদম শেষ প্রান্তে চলে আসলো। জঙ্গলের শেষে বিশাল এক দিঘির সামনে এসে দাঁড়ালো ওরা। দিঘির দক্ষিণ দিকে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। অল্প আলো আসছে সেখান থেকে।
হঠাৎ দিঘির পাড়ে তাকিয়ে দেখে রিনি নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আরে রিনি কোথায় গেল? এখানেই তো ছিল। মনে হচ্ছে ওই ঘরে রিনি আছে। আশেপাশে তো আর কোনো ঘরবাড়িও নেই। চল তাহলে ওখানেই যাই। কুঁড়ে ঘরের দরজায় টোকা দিতেই একজন বৃদ্ধ এসে দরজা খুলল। তোমরা কারা বাবা? আমরা আসলে রিনির সাথে দেখা করতে এসেছি। রিনি? তোমরা রিনিকে কিভাবে চিনো? এই তো কিছুক্ষণ আগেই তিনি জঙ্গল থেকে এদিকে আসলেন। কি বলছো তোমরা? রিনি এখানে কি করে আসবে? ও তো 5 বছর আগেই মারা গেছে। মারা গেছে? আমরা তো তাকে কিছুক্ষণ আগেই দেখলাম। আপনি কি করে জানলেন রিনি মারা গেছে? রিনি আমার মেয়ে। বৃদ্ধ লোকটার কথা শুনে ওরা যেন আকাশ থেকে পড়ল। একটু আগে দেখা একজন জলজ্যান্ত মানুষ কি করে 5 বছর আগের মৃত হতে পারে ওরা বিশ্বাসই করতে পারল না। রিনি কিভাবে মারা গেলেন? কান্নায় ভেঙে পড়লেন লোকটি। চোখের পানি মুছে বলতে শুরু করলেন। সে এক করুণ কাহিনী। আমি ইসাব খান। মিশাল গ্রামে আমার অনেক জমি ছিল। আমার জমির ওপর লোভ ছিল গ্রামের জমিদারের। আমার জমি কবজা করার চিন্তায় সব সময় মগ্ন থাকতেন তিনি। কিন্তু সময় মতো খাজনা পরিশোধ করতাম বলে তিনি কোনোভাবেই আমার জমি কেড়ে নেওয়ার কোনো উপায় খুঁজে পাননি। আমার একমাত্র মেয়ে রিনি অসম্ভব সুন্দরী ছিল। একদিন জমিদার আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করল। সেদিন তার একমাত্র ছেলের সাথে রিনির বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের সুখের কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম। ভাবলাম জমিদারের ছেলের সাথে বিয়ে হলে নিশ্চয়ই খুব সুখী হবে ও। তখনও জমিদারের কুমতলব বুঝতে পারিনি। বিয়ের পরেই বেরিয়ে আসে জমিদারের আসল রূপ। যৌতুক হিসাবে আমার অর্ধেক জমি চান তিনি। মেয়ের কথা ভেবে আমি দিয়ে দিই। কিছুদিন পর তিনি আমার বাকি জমিও চেয়ে বসেন। আমি সেগুলোও দিয়ে দিই। তখন সম্পত্তি বলতে আমার নিজের বাড়ি আর একটা সিন্দুক ছিল। সেখানে আমার জমানো সব টাকা পয়সা আর স্বর্ণ অলংকার ছিল। এরই মাঝে জমিদারের ছেলে কঠিন এক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। স্বামীকে হারিয়ে খুব মুচড়ে পড়েছিল রিনি। এমত অবস্থায় লোভী জমিদার আমার সিন্দুক চেয়ে বসে। রিনি সেটা দিতে অস্বীকৃতি জানায়। তারপর শুরু হয় ওর ওপর নির্যাতন। একদিন দুপুরে জমিদারের কিছু লোকজন এসে আমাকে মারধর করে সিন্দুক নিয়ে চলে যায়। এ খবর শুনে আমার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। জমিদার তখন আমার কাছ থেকে নেওয়া সব ধনসম্পদ নিয়ে ফরেস্ট হাউসে এসে পড়ে। এর কিছুদিন পরে রহস্যজনকভাবে মারা যায় জমিদার। সবই বুঝলাম, কিন্তু মানুষগুলো মারা যাচ্ছে কেন? আর রিনি যদি 5 বছর আগে মারা যায়, তাহলে আমরা রিনিকে দেখলাম কিভাবে? কথাই বা বললাম কি করে? তোমাদের কথা আমারও বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আপনি কি আমাদের জমিদার বাড়িটা কোথায় বলবেন? দেখি সেখানে গিয়ে কিছু জানা যায় কিনা। সে তো জঙ্গলের উত্তর দিকে। এত রাতে এই জঙ্গলের মাঝে হাঁটা ঠিক হবে না। হিংস্র জন্তুর তো অভাব নেই এখানে। তোমরা বরং কাল যেও। ঠিক আছে। পরের দিন সকাল ইসাব খানের কাছ থেকে বিদায় নিয়ে ওরা জমিদার বাড়ির দিকে রওনা দিল। আধা ঘন্টার মধ্যে জমিদার বাড়ি পৌঁছে গেল। অন্য সব জমিদার বাড়ি থেকে এই বাড়িটা আলাদা। বাড়ির চারপাশ শুনশান নীরবতা। ফটক দরজাতে নেই কোনো রক্ষী। কোনো মানুষজন কি এই বাড়িতে থাকে না? আমিও তাই ভাবছি। জমিদার বাড়ির তো কোনো জৌলুসই নেই। কথা বলতে বলতে ওরা ফটক দরজা পেরিয়ে বাড়ির আঙ্গিনায় এসে দাঁড়ালো।
চারিদিকে তাকিয়ে ওরা কাউকে দেখতে পেল না। অগত্যা বাড়ির ভিতর প্রবেশ করল। এমন সময় কারো কান্নার আওয়াজ শুনতে পেল। ওরা ধীর পায়ে দরজার সামনে গিয়ে দেখল একজন বৃদ্ধ মহিলা চেয়ারে বসে গুমড়ে গুমড়ে কাঁদছে। আপনি কাঁদছেন কেন? নিজের কপালের দোষে কাঁদছি, কিন্তু তোমরা কারা? সেটা পরে বলছি, আগে বলুন তো, এটা তো জমিদার বাড়ি, কিন্তু কোনো দাস দাসী তো দূরে থাক, একজন মানুষও নেই, এমন কেন? কে থাকবে? কেউ নাই, কেউ নাই। তোমরা কারা বললে না তো? আমরা আসলে শখের গোয়েন্দা। গোয়েন্দা? জমিদারের ফরেস্ট হাউস সম্পর্কে জানতে চাই। ফরেস্ট হাউস তো পরিত্যক্ত, ওটা নিয়ে জানার কি আছে? জানি এটা পরিত্যক্ত, আবার এটাও জানি যে রিনি জমিদারের ছেলের বউ ছিল। জমিদারের অত্যাচারে মেয়েটা আত্মহত্যা করে। তার কিছুদিন পর জমিদার রহস্যজনকভাবে ফরেস্ট হাউসের কুয়োতে ডুবে মারা যায়। এরপর ডেন গ্রামে 3 জন লোক অদ্ভুতভাবে হারিয়ে যায়, আর অদৃশ্য কেউ 2 জনকে নৃশংসভাবে হত্যা করে। আমার মনে হয় এসব কিছুর পিছনে ওই অভিশপ্ত ডার্ক ফরেস্ট হাউসের রহস্য লুকিয়ে আছে। তুমি ঠিকই বলছো, এই সব কিছুর জন্য ওই অভিশপ্ত ফরেস্ট হাউসই দায়ী। তবে যারা মারা গেছে বা হারিয়ে গেছে, ওরা সবাই লোভী ছিল। ওরা ওদের জীবন হারিয়েছে লোভের জন্য। তবে এখানেই শেষ নয়, খুব শীঘ্রই ডেইন গ্রামের সবাই হয়তো একে একে মারা যাবে এই লোভের কারণে। তাহলে কি অদৃশ্য কোনো শক্তি আছে ফরেস্ট হাউসে? রিন্তির অতৃপ্ত আত্মা। রিনির আত্মা? কিন্তু তিনি লোকগুলোকে মেরে ফেলেছেন কেন? আর আপনি বা কে যে এত কিছু জানেন? আমি জমিদারের সহধর্মিনী, রিন্তির শাশুড়ি। রিন্তি খুব সহজ সরল আর ভালো মেয়ে ছিল। আমি আমার ছেলের জন্য এমন বউই চেয়েছিলাম। শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে জমিদার রিন্তির উপর অন্যায় অত্যাচার করত। আমি সেটা দেখেও মুখ বুজে সহ্য করতাম, কিছুই করার ছিল না আমার। ছেলেটা বিয়ের কয়েক বছর পরই মারা গেল। নাতি নাতনির মুখ দেখার আশাটাও মরে গেল। রিন্ধিও অত্যাচার সহ্য করতে না পেরে নিজের ঘরে গলায় দড়ি দিল। আমি ওর লাশটা দড়ি থেকে নামিয়েছিলাম। ওর চোখ দুটো খোলা ছিল। সেদিন আমি ওর চোখে তীব্র দুঃখ, কষ্ট আর প্রতিশোধের আগুন দেখেছিলাম। ওর মৃত্যুর পর জমিদারের আচরণও কেমন যেন হয়ে গেল। দিনে রাতে খুব ভয় পেতেন। মাঝরাতে হঠাৎই চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যেতেন। ভয়ে হাত পা কুঁকড়ে বলতেন, কেউ আসছে, কেউ আসছে। অনেক বৈদ্য কবিরাজ এসেও তার রোগ ধরতে পারল না। হঠাৎ একদিন তিনি তার ধন সম্পদ ভর্তি সিন্দুকটি গরুর গাড়িতে চাপিয়ে ফরেস্ট হাউসে রওনা দিলেন। আমি সাথে যেতে চাইলাম, কিন্তু তিনি আমাকে সাথে নিতে রাজি হলেন না। আমাকে একা রেখেই তিনি ফরেস্ট হাউসে চলে গেলেন। এদিকে গ্রামে ছড়িয়ে পড়ল যে জমিদার পাগল হয়ে গেছেন। এই সুযোগে অন্য একজন জমিদার পদে আসীন হলেন। সব রক্ষী দাসী এই জমিদার বাড়ি ছেড়ে চলে গেল। সম্পূর্ণ একা হয়ে পড়লাম আমি। এর কিছুদিন পরই শুনতে পেলাম জমিদার কুয়োতে ডুবে মারা গেছেন, কিন্তু লাশ খুঁজে পাওয়া যায়নি। সেদিন কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম মূল ঘটনা আসলে কি। তবে পুরোপুরি বুঝতে পারলাম পরদিন সন্ধ্যায়। সেদিন সন্ধ্যায় আমি খিলানের পাশে বসে কাঁদছিলাম।
হঠাৎ খুব জোরে বাতাস বইতে লাগলো। অবাক হলাম খুব, ভাবলাম এত জোরে বাতাস বইছে কেন। তখন কে যেন পিছন থেকে ডাক দিল, মা। আমি পিছনে তাকিয়ে দেখি সাদা কাপড় পরা রিন্তি দাঁড়িয়ে আছে। ওরা অবাক বিস্ময়ে হাঁ করে শুনছে বৃদ্ধ মহিলার কথাগুলো। বৃদ্ধ মহিলাটি একটু থেমে আবার বলতে শুরু করলো। ওর চোখ দুটি লাল টকটকে। ওকে দেখে খুব অবাক হলাম। ভয়ে বুক কেঁপে উঠলো আমার। ও আমার দিকে তাকিয়ে বলল, মা, আপনি ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি করব না। তবে এটা ঠিক যে আমি আপনার স্বামীকে কুয়োতে চুবিয়ে মেরেছি। কোনো লোভী মানুষকে আমি ছাড়ব না। আমি আমার বাবার সব সম্পত্তি সংরক্ষণ করব। কথা শেষ করেই ও অদৃশ্য হয়ে গেল। তাহলে কি ধীরেন শর্মা আর মিয়াং লোভের কারণে মারা গেছে? গ্রামের ওই তিনজন কি একই কারণে নিখোঁজ হয়েছিল? আচ্ছা, ওই ফরেস্ট হাউসের অভিশাপ কি করে দূর করা যায়? ডেইন গ্রামের মানুষগুলো খুব বিপদে আছে, আমরা ওদের বিপদ মুক্ত করতে চাই। তোমরা যদি লোভী না হও তবে তোমরাই এই বিপদ থেকে ডেইন গ্রামকে বাঁচাতে পারবে। কিভাবে? ফরেস্ট হাউসেই আছে ইসাফ খানের সব ধন সম্পদ আর জমির দলিল। ওগুলো ইসাফ খানকে ফিরিয়ে দিলেই অভিশাপ মুক্ত হবে ফরেস্ট হাউস। কিন্তু ফরেস্ট হাউসের ভিতর প্রবেশ করব কি করে? দরজা তো ভিতর থেকে বন্ধ করা। কুয়ার নিচে গুপ্ত সুড়ঙ্গ দিয়ে ফরেস্ট হাউসে ঢুকতে হবে। তবে যাওয়ার পথে অনেক অস্বাভাবিক ও বিপজ্জনক ঘটনা ঘটবে তোমার চোখের সামনে। কিন্তু কোনো অবস্থাতেই তুমি মানসিকভাবে অন্যমনস্ক হতে পারবে না। মনোবল সবসময়ই দৃঢ় রাখতে হবে। আর লোভ তো কোনো অবস্থাতেই করা যাবে না। আচ্ছা, আমরা কয়েকবার একটা ভয়ঙ্কর নেকড়ে দেখেছি ডেইন গ্রামের পাশের জঙ্গলে। জমিদার সাহেবের একটা পোষা নেকড়ে ছিল ফরেস্ট হাউসে। তিনি মারা যাওয়ার পর নেকড়েটা ফরেস্ট হাউসে আটকা পড়ে। দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে ওটা ওখানেই মারা যায়। হয়তো ওটার অতৃপ্ত আত্মাই ঘুরে বেড়ায় জঙ্গলে। ঠিক আছে, আমরা আজ রাতেই ফরেস্ট হাউসে যাব। তোমাদের অশেষ মঙ্গল কামনা করছি। তারপর ওরা জমিদার বাড়ি থেকে ডেইন গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ওদের দেখে হন্তদন্ত হয়ে ছুটে আসলো হ্যারি। কি হয়েছে হ্যারি? তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। মিয়াং খুন হয়েছে, ওর দ্বিখণ্ডিত লাশ জঙ্গলে পাওয়া গেছে। গ্রামবাসীরা সবাই আতঙ্কিত। কাল রাতে ওই ছেলেটাকে বলি দেওয়া হবে আত্মাদের তুষ্ট করতে। তোমাদের কথাতেই এতদিন ওরা বলি দেওয়া থেকে বিরত ছিল, তবে এখন ওরা তোমাদের ওপর ভরসা হারিয়ে ফেলেছে। ওরা আর তোমাদের কথা মানবে না। কাল রাতে ওরা ছেলেটাকে বলি দেবে। তোমাকে অত কিছু ভাবতে হবে না, আজ রাতেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে? সেটা কালই জানতে পারবে। এখন আমরা বিশ্রাম নেব। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো ডেইন গ্রামে। রাত গভীর থেকে গভীর হলো। ওরা চারজন ফরেস্ট হাউসের সামনে এসে দাঁড়ালো। তারপর সেই কুয়োর সামনে এসে দাঁড়ালো। আমি একাই নিচে নামবো, তোরা ফরেস্ট হাউসের দরজার সামনে আমার জন্য অপেক্ষা করবি। যা, তবে সাবধানে থাকিস। পাবন একটা টর্চ নিয়ে দড়ি বেয়ে কুয়োর নিচে নামতে লাগলো। পাবন নিচে নামতেই কেমন যেন একটা পচা আষ্টে গন্ধ পেল, হয়তো লাশের গন্ধ। দুপাশে ইটের দেওয়ালের মাঝে চিকন সুড়ঙ্গ পথ দেখা যাচ্ছে।
পাবন টর্চটা হাতে নিয়ে সোজা চলতে শুরু করলো। একটু পরই ভয়ঙ্কর সেই গড়গড় শব্দ শুনতে পেল। হঠাৎই দেখল একজন লোক মেঝেতে শুয়ে কাতরাচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। থমকে দাঁড়ালো পাবন। বৃদ্ধ মহিলার সতর্কবাণী মনে পড়তেই ও লোকটার ওপর থেকে নজর সরিয়ে নিল। সাথে সাথে লোকটিও অদৃশ্য হয়ে গেল। কিছুটা যাওয়ার পরই জয় পিছন থেকে বলল, কিরে পাবন, কোথায় যাচ্ছিস? আমার সাথে চল। ওদিকে কোথায় যাচ্ছিস? পাবন থমকে দাঁড়ালো। জয় এখানে আসবে কি করে? এটা ছলনা। ও ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। বিশাল হলঘরটা পার হয়ে জমিদারের শোবার ঘরে ঢুকলো। একপাশে বিশাল এক সিন্দুক পড়ে আছে, তালাটা জং ধরা। পাবন হালকা মোচড় দিতেই তালাটা ভেঙে পড়ল। উঁকি দিয়ে দেখল সিন্দুকে অনেক অলংকার, গহনা আর বেশ কিছু কাগজপত্র আছে। পাবন খুশি হয়ে সিন্দুকের ডালাটা লাগিয়ে দিয়ে দরজা খুলতে গেল। দরজার কাছে আসতেই আবার সেই ভয়ঙ্কর গড়গড় শব্দ শুনতে পেল। পিছনে তাকিয়ে দেখল হিংস্র নেগড়েটা ওর দিকে তাকিয়ে আছে। নেগড়েটা ওকে আক্রমণ করার জন্য কাছে আসতেই বিদ্যুৎ বেগে একটা মূর্তি এসে দাঁড়ালো মাঝখানে। তার হাতে তীক্ষ্ণ ধারালো এক তরোয়াল। রক্তে লাল হয়ে গেল মেঝে। পাবন অবাক হয়ে তাকিয়ে দেখল রিনি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রিনি? ও কিছু বলার আগেই অদৃশ্য হয়ে গেল রিনি। পাবন দ্রুত দরজা খুলল। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিক আছি। এখন সিন্ধুকের এইসব স্বর্ণ গহনা ইসাব খানের হাতে পৌঁছে দিতে হবে। পরদিন সকাল ডেইন গ্রামে সবাই একত্রিত হয়েছে। ইসাব খানও এসেছেন। পাবন পুরো ঘটনাটা সবার সামনে বিস্তারিত বলল। ভয়ে শিউরে উঠল সবাই, তবে সবাই ওদের সাহসের প্রশংসা করল। ইসাব খানকে বুঝিয়ে দেওয়া হলো তার সম্পদ ও জমির দলিল। পাবন ডেইন গ্রামের সবার উদ্দেশ্যে বলল, আমাদের কাজ শেষ, আমরা চলে যাব আজই। তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। কখনো কেউ লোভ করবেন না। লোভ আপনাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাবে। আর এটা মনে রাখবেন, একটা মেয়ে বিয়ের পরে তার নিজের পরিবার ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, সে তখন এই পরিবারটাকেই নিজের পরিবার ভাবে। তার সাথে ভালো ব্যবহার করুন, তাকে নিজের পরিবারের একজন ভাবুন। তাহলে আর কোনো ঋণীকে আত্মহত্যা করতে হবে না। মনে রাখবেন, যে জাতি মেয়েদের যত বেশি সম্মান করে, সে জাতি তত বেশি সম্মানের অধিকারী হয়। সবাই পাবনের কথায় সম্মতি জানিয়ে হাততালি দিল। শুভ অর্কিয়ার দিকে তাকিয়ে বলল, তোর এত খুশি হওয়ার কিছু নেই। তুই যে ঘরে যাবি সেই ঘর রসাতলে যাবে। অর্কিয়া তখন রেগে তেড়ে আসলো শুভর দিকে। জয় ওদের মাঝখানে এসে দাঁড়িয়ে বলল, এই খুশির সময়েও তোরা ঝগড়া করছিস? ওদের দুটোকে ফরেস্ট হাউসের কুয়োতে ফেলে দিয়ে আসলেই ভালো হতো। ওর কথা শুনে উপস্থিত সবাই একসাথে হেসে উঠল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।